Assalamualaikum. This is Munirul Haq. Welcome to our channel Munir's Academy. Today we discuss the most important parts of speech, verb. We know that verb is the most important of every sector of English grammar. So that we discuss it properly. Let's do it. আমরা যদি ভার্ব নিয়ে প্রথমে বলতে চাই তাহলে আমাদের মধ্যে অনেকেরই ভার্ব নিয়ে নানা রকম কনফিউশন কাজ করে, অনেকের মনে কল্পনা জল্পনা কাজ করে এই ভার্ব নিয়ে। আজকে আমরা এই ভার্ব নিয়ে A to Z আলোচনা করব এবং আমি আশা করব ষষ্ঠ শ্রেণী থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্টেরই এই আজকের ক্লাসটা উপভোগ করা উচিত, কারণ আজকের ক্লাস আমি এ থেকে জেড পর্যন্ত ভার্ব নিয়ে আলোচনা করব। এই ক্লাসটা শেষ করার পরে আল্লাহর রহমতে কারো ভার্ব নিয়ে আর টেনশন থাকবে না। তাহলে শুরু করা যাক। সর্বপ্রথম যাব ভার্ব। আমরা জানি ভার্ব হচ্ছে ক্রিয়া, অর্থাৎ যদি কোনো শব্দ দ্বারা কোনো কাজ করা অথবা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। তাহলে ভার্বের ক্লাসিফিকেশনটা আমাদের ভালোভাবে মাথায় রাখতে হবে। আমরা যদি ভার্বের ক্লাসিফিকেশনটা না পারি তাহলে ইংরেজি গ্রামার করতে গিয়ে আমরা নানা রকম সমস্যায় পড়ে যাব। কারণ অনেকগুলা ভার্ব যেমন ইজ, এটা অনেক সময় মেইন ভার্ব হিসেবে কাজ করে, আবার অনেক সময় অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে, আবার অনেক সময় লিঙ্কিং ভার্ব হিসেবেও কাজ করে। তাহলে আমরা যদি ক্লাসিফিকেশনটা ভালোভাবে পারি, ফরওয়ার্ডটা যদি আমরা ভালোভাবে পারি তাহলে অবশ্যই আমাদের জন্য ইংরেজি গ্রামারটা বোঝা তেমন কঠিন হবে না। আশা করি আমরা সবাই ভালো কিছু করতে পারবো। তাহলে আমরা প্রথমে জেনে নেব ভার্ব এর ক্লাসিফিকেশন। সাধারণত ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমরা সবাই জানি ফাইনাইট ভার্ব অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া, আবার নন ফাইনাইট ভার্ব অর্থ হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আজকে আমরা এই ভার্বকে আবার দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আবার নন ফাইনাইট ভার্বকে তিন ভাগে ভাগ করা হয়, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। এখন এই প্রত্যেকটা সেক্টরকে আবারও পুনরায় ভাগ করা হয়েছে। এখন আমরা আস্তে আস্তে প্রত্যেকটা ভার্বের ক্লাসিফিকেশন প্রপারলি এক্সাম্পলের সাথে জানবো। সর্বপ্রথম যাব ফাইনাইট ভার্ব। আগে আমাকে বুঝতে হবে ফাইনাইট ভার্ব কাকে বলে। আমরা জানি ফাইনাইট অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে সব শব্দ বা ভার্ব দ্বারা বক্তার বক্তব্য সম্পূর্ণরূপে প্রকাশ পায় সেটা হচ্ছে সমাপিকা বা ফাইনাইট ভার্ব। আবার যে সব ভার্বের দ্বারা বক্তার বক্তব্য সম্পূর্ণরূপে প্রকাশ পায় না তাকে বলে নন ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্বকে আবার দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রিন্সিপাল বা মেইন ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি বা হেল্পিং ভার্ব। তাহলে আমরা ফাইনাইট ভার্বটা চিনি। তাহলে আমাদের একটা एग्जांपल দেওয়া আছে, আই স্টাডি এট মনিরস একাডেমি, অর্থাৎ আমি মনিরস একাডেমিতে পড়ি। এখন আমি যদি এই যে আই স্টাডি এট মনিরস একাডেমি, তাহলে এখানে স্টাডিটা একটা ভার্ব, স্টাডিটা কি ভার্ব। আমি বলে রাখি যে ভার্ব যদি চিনতে হয় তাহলে আমি ঘুম যাওয়া থেকে শুরু করে পুনরায় ঘুম থেকে উঠে যে সমস্ত কার্যাবলী সম্পাদন করব সবগুলাই ভার্ব বা কাজের অন্তর্ভুক্ত। ঘুম থেকে উঠে ঘুম যাওয়া পর্যন্ত সবগুলা কাজে কি ভার্ব বা কাজের অন্তর্ভুক্ত। এখানে আমরা যাই করি, খেলাধুলা করি, হাসি ঠাট্টা মস্করি যাই করি না কেন সবগুলাই কাজ। এখানে কাজ ছাড়া কিছু নাই। হাসাটাও একটা কাজ, বাবাটাও একটা কাজ। তাহলে আই স্টাডি এট মনিরস একাডেমি, আমি মনিরস একাডেমিতে পড়ি। এখন আমরা বলছিলাম স্টাডি একটা ভার্ব, স্টাডিটা কি ভার্ব। এখন এটা কোন ভার্ব? এটা কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? আর ফাইনাইট ভার্ব কিভাবে চিনবো, নন ফাইনাইট ভার্ব কিভাবে চিনবো? আমরা বলছিলাম ফাইনাইট ভার্ব দ্বারা বক্তার সম্পূর্ণ অর্থ কি করা যায়, প্রকাশ করা যায়। আমরা যদি আই স্টাডি এট মনিরস একাডেমি, আমি যদি এই স্টাডি এট এবং
মহিষ একাডেমিতে বাতও দিয়ে দিই তাকে স্টাডি স্টাডি অর্থ শিক্ষা করা বা অধ্যয়ন করা। তাহলে এক্ষেত্রেও স্টাডি শব্দটা নিজের অর্থ স্টাডি শব্দটা নিজের অর্থটা প্রপারলি প্রকাশ করতে পারতেছে। সুতরাং এটা একটা ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্বকে আমরা কয় ভাগে ভাগ করি? দুভাগে। ফাইনাইট ভার্ব কত প্রকার? দু প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল বা মেইন ভার্ব, আরেকটা হচ্ছে অক্সিলারি বা হেল্পিং ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কে আবার কয় ভাগে ভাগ করা হয়? তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আমার ট্রান্সিটিভ, ইন্ট্রান্সিটিভ, লিঙ্কিং। তাহলে আমরা জানবো ট্রান্সিটিভ, যেসব ভার্বে অবজেক্ট এর প্রয়োজন হয় সেটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। আবার যেসব ভার্বে অবজেক্ট এর প্রয়োজন হয় না সেটা হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব। আবার যেসব ভার্ব সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে আমরা এখন দেখব ট্রান্সিটিভ ভার্বের এক্সাম্পল। যেমন এখানে একটা কথা বলা আছে, দি হেল্প মি, দে হেল্প মি, তারা আমাকে কি করেছিল? করে সাহায্য করে। এখন যদি আমরা এই যে দে হেল্প মি আমরা যদি মিটা তুলে ফেলি তাহলে এটা নিজের অর্থ ভালোভাবে কি করতে পারবে না, প্রকাশ করতে পারবে না। অর্থাৎ দে হেল্প তারাকে সাহায্য করবে, কারা করবে, কেন করবে, কি জন্য করবে, অনেক প্রশ্নই আসতেছে। তার মানে এটা কি ইনকমপ্লিট। এই ইনকমপ্লিট সেন্টেন্সটা যদি মি থাকে তাহলে এটা কমপ্লিট হবে। অর্থাৎ বুঝতে পারলাম কি এই হেল্পটা, এই ভার্বটা যদি অবজেক্ট না থাকে তাহলে এটা কি করতে পারবে না, নিজের অর্থটা প্রকাশ করতে পারবে না বা পরিপূর্ণ হবে না। সুতরাং এটা একটা কি ভার্ব? ট্রান্সিটিভ ভার্ব। আমরা বলছি ট্রান্সিটিভ ভার্বে অবশ্যই কি লাগবে? একটা অবজেক্ট লাগবে। অবজেক্ট ছাড়া নিজের অর্থটা ভালোভাবে প্রকাশ করা যাবে না, সেটাকে বলে ট্রান্সিটিভ ভার্ব। এখন যাই ইন্ট্রান্সিটিভ ভার্ব। ইন্ট্রান্সিটিভ ভার্ব আমরা আগে বলছি যে ইন্ট্রান্সিটিভ ভার্বের কোনো অবজেক্টের প্রয়োজন হয় না। যেহেতু কোনো অবজেক্টের প্রয়োজন হয় না তাহলে আমরা এক্সাম্পলটা দেখে নিই। তাহলে দি বয় ওয়াকস, বালকটি হাঁটতেছে। এখানে কেন যোগ করে বলো তো? আমরা আগের ক্লাসে পার্সন এবং নাম্বার শেয়ার ক্ষেত্রে বলছিলাম যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস তবে ইয়েস যুক্ত হয়। তাহলে এখানে দি বয়, এখানে একটা ছেলে আর একটা ছেলে এবং এটা কি পারছেন? থার্ড পারসন। এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ভার্বের সাথে কি বসাইছি? এস বসাইছি। তাহলে বোঝা যাচ্ছে দি বয় ওয়াকস এটা একটা ইন্ট্রান্সিটিভ ভার্ব, কারণ এখানে কোনো অবজেক্টের প্রয়োজন হচ্ছে না বা অবজেক্ট নাই। আর অবজেক্ট না থাকলেও এই দি ভার্ব ওয়ার্কস এই শব্দ এই সেন্টেন্সটা নিজের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে, তাই এটাকে বলবো ইন্ট্রান্সিটিভ ভার্ব। ইন্ট্রান্সিটিভ ভার্ব গেলে পরবর্তী হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব আগে বলছিলাম যদি কোনো ভার্ব সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের সাথে যদি একটি সম্পর্ক স্থাপন করে দেয় সেটাই হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। তাহলে আমরা যাই দে আর এ প্রবলেম। তাহলে এখানে দে এবং এ প্রবলেম, এখানে কি একটা এ প্রবলেম। এই যে আর শব্দটা অক্সিলারি ভার্ব হওয়া সত্ত্বেও যেহেতু দে এবং প্রবলেমের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে দিয়েছে তাহলে এটা লিঙ্কিং ভার্ব। এটা কি হিসেবে ব্যবহার হলো? এখানে লিঙ্কিং ভার্ব। তাহলে এখন আমরা এই যে প্রিন্সিপাল বা মেইন ভার্বের ট্রান্সিটিভ, ইন্ট্রান্সিটিভ, লিঙ্কিং ভার্ব নিয়ে আলোচনা করছি। এখন আলোচনা করব আমরা অক্সিলারি বা হেল্পিং ভার্ব দিয়ে। সাধারণত যেসব ভার্ব নিজের অর্থ প্রকাশ করার জন্য অন্যান্য ভার্বের উপর ডিপেন্ড করতে হয় সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি বা হেল্পিং ভার্ব, এই অক্সিলারি বা হেল্পিং ভার্বকে আমরা চার ভাগে চিনি। একটা হচ্ছে ডু ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব, মডেল ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব। তাহলে একটু দেখো তাহলে ডু ভার্ব কোনগুলো? ডু, ডাজ, ডিড। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রত্যেকটা ক্ষেত্রে। তাহলে ডুটা কি? ডু, ডাজ, ডিড। এটা হচ্ছে কি ভার্ব? ডু ভার্ব। এটাকে আমরা কি বলবো? ডু ভার্ব বলবো। এরপরে হ্যাভ হ্যাজ হ্যাড, এটা কি ভার্ব? হ্যাভ ভার্ব। এরপরে বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং।
এই ছয়টা এই সাতটা বাড়বে মূলত বিভার। বিভার বলতে আমরা অনেকে শুধুমাত্র অ্যামিজারকে বুঝি, কিন্তু বিভার বলতে শুধুমাত্র অ্যামিজারকে বোঝায় না। বিভার বলতে অ্যামিজার ওয়াজ ওয়ার বি বিং বিং বি বিং বিং এইগুলাকেও বোঝায়। তারপরে যাই মডেল অক্সিলারি ভার্ব, যেমন ক্যান অথবা কুড, মে অথবা মাইট, শ্যাল অথবা শুড, উইল অথবা উড, মাস্ট, রিড, নিড, ডেয়ার, বি গোয়িং টু, হ্যাভ টু, ইউজ টু, হাউস টু। এখানে বি গোয়িং টু, এখানে টুটা কিন্তু কি নয়, এটা ফর্ম নয়, এটা পুরোটাই একটা অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব। এখানে হ্যাভ টু, এটা কোনো আলাদা শব্দ নয়, এখানে হ্যাভ এবং টু দুটো মিলে একটা অক্সিলারি ভার্ব। ইউজ টু সেম, হাউস টু সেম। তাহলে এই ছিল আমাদের ফাইনাইট এবং নন ফাইনাইটের প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা। এখন আমরা চলে যাব নন ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্ব বোঝার আগে আমরা ফাইনাইট ভার্ব যেটা বলছিলাম, ফাইনাইট ভার্ব কিন্তু নাম্বার এবং পার্সন অনুসারে পরিবর্তন হয়, কিন্তু নন ফাইনাইট ভার্ব নাম্বার এবং পার্সন অনুসারে কি হয় না, পরিবর্তন হয় না। আমরা যদি দুইটা এক্সাম্পল দিয়ে দেখি যে মানে কোনটা নন ফাইনাইট ভার্ব আর কোনটা নন ফাইনাইট ভার্ব, তাহলে শর্ত হচ্ছে কি ফাইনাইট ভার্ব নাম্বার এবং পার্সন অনুসারে কি হয়, পরিবর্তন হয়। নাম্বার পার্সন এবং টেন্স অনুসারে পরিবর্তন হয়, কিন্তু নন ফাইনাইট ভার্ব নাম্বার পার্সন অথবা টেন্স অনুসারে কি হয় না, পরিবর্তন হয় না। তাহলে আমরা যাই হি প্লেস ক্রিকেট এভরিডে। তাহলে এখানে হি তার সিঙ্গুলার নাম্বার, তাই কি বসলো হ্যাজ, এস অথবা অর্থাৎ পার্সন অনুসারে এস বসলো। তাহলে এখানে প্লেটা হয়ে গেল প্লেস, প্লেটা কি হয়ে গেল প্লেস। হি প্লেস ক্রিকেট এভরি ডে। তাহলে দে প্লে ক্রিকেট এভরি ডে, এটা যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই প্লের সাথে কোনো এস অথবা ইয়েস যুক্ত হলো না, কারণ আমরা জানি শুধুমাত্র সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত হয়, আদারওয়াইজ অন্যান্য কোন নাম্বার বা পার্সনের ক্ষেত্রে কি হয় না, ভার্বের সাথে এস অথবা ইয়েস বসে না। তাহলে তাই এখানে এস বসলো না। এরপরে দি প্লে ক্রিকেট ইয়েস্টারডে, তারা গতকাল ক্রিকেট খেলেছিল। তাহলে এই ক্ষেত্রে যেহেতু এটা ফার্স্ট টেন্স বোঝাচ্ছে, ইয়েস্টারডে কি বোঝাচ্ছে, ফার্স্ট টেন্স বোঝাচ্ছে, তাই প্লের সাথে ইডি যোগ করলো, অর্থাৎ বা এই ভার্বের ফার্স্ট ফর্ম বসলো। কারণ আমরা জানি কি ভার্বের ফর্ম তিনটি, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ওই ক্ষেত্রে প্লেট, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা ফার্স্ট ফর্ম। যেহেতু এটা ইয়েস্টারডে দিয়ে ফার্স্ট বোঝাচ্ছে, তাই এটার জন্য কি বসছে, প্লে বসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্লে একটা ভার্ব, এই ভার্বটা নাম্বার অনুসারে পরিবর্তন হচ্ছে, নাম্বার অনুসারে পরিবর্তন হচ্ছে, আবার টেন্স অনুসারেও পরিবর্তন হচ্ছে, অর্থাৎ নাম্বার এবং পার্সন অনুসারে যেমন পরিবর্তন হয় টেন্স অনুসারে পরিবর্তন হয়। সুতরাং প্লে একটা ফাইনাইট ভার্ব। এখন যাব নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব আমরা আগে বুঝছি নন ফাইনাইট ভার্ব কোনো নাম্বার পার্সন অথবা টেন্স অনুসারে পরিবর্তন হয় না, এটা একই রয়ে যায়। আমরা যদি চিন্তা করি একটা এক্সাম্পল দিই, আই ওয়ান্ট টু ওয়াচ মনির একাডেমিস ক্লাসেস। তাহলে কি আসতেছে, আই ওয়ান্ট টু ওয়াচ, আমি দেখতে চাই মনির একাডেমিস ক্লাসেস, মনির একাডেমিক ক্লাসগুলো আমি দেখতে চাই। এই ক্ষেত্রে দেখো ওয়ান্ট, she wants, they wanted। তাহলে I want, she wants, they wanted। তাহলে এখানে দেখো want, wants, wanted, অর্থাৎ সাবজেক্ট যদি তার পার্সন সিঙ্গুলার নাম্বার না হয়, যদি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হয় বিদায় এস অথবা এ যুক্ত হয়নি, এটা তার পার্সন সিঙ্গুলার নাম্বার তাই এস যুক্ত হয়েছে। আবার they wanted, এটা যেহেতু ফার্স্ট পার্সন বোঝাচ্ছে, সুতরাং এখানে wanted বসছে, কিন্তু এখানে ওয়াচ এর কোনো পরিবর্তন হয় নাই। ওয়ান্টস যেমন ভার্ব, ওয়াচ একটা ভার্ব, আমি চাই এটা যেমন একটা ভার্ব, আমি দেখবো দেখি এটাও একটা ভার্ব, অর্থাৎ এখানে ওয়াচ দ্বারা দেখা বোঝাচ্ছে, আর দেখা একটা কাজ, যেহেতু কাজ বোঝাচ্ছে একটা ভার্ব। কিন্তু এখানে নাম্বার এবং পার্সন অনুসারে এইগুলোর এই শব্দটা পরিবর্তন হলেও এখানে ওয়াচ এর কোনো পরিবর্তন হয়নি, তার মানে এখানে ওয়াচটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব।
ওয়াজটা কোন ভার্ব? নন ফাইনাইট ভার্ব। কারণ আমরা আগেই বলছি যে নন ফাইনাইট ভার্ব নাম্বার, পার্সন বা টেন্স অনুসারে কি হয় না, পরিবর্তন হয় না। তাহলে যেহেতু এখানে এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলেও ওয়াজ রয়ে গেছে, আবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও ওয়াজ রয়ে গেছে, অথবা ফার্স্ট টেন্স বুঝালেও ওয়াজটা রয়ে গেছে। এখানে এস বাই এস বা এটা কোনো রূপ পরিবর্তন হয় নাই, সুতরাং এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আশা করি তোমরা সবাই এই নন ফাইনাইট এবং ফাইনাইট ভার্বের পার্থক্যটা বুঝতে পেরেছো। এখন আমরা যাব নন ফাইনাইট ভার্ব এর প্রকারভেদ। যেমন নন ফাইনাইট ভার্বকে আমরা কয় ভাগ করছি? 3 ভাগে। ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল আর পার্টিসিপলকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। একটা হচ্ছে প্রেজেন্ট, আরেকটা হচ্ছে ফার্স্ট, আরেকটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এখন আমরা যাব নন ফাইনাইটের ইনফিনিটিভ ভার্ব কি। অর্থাৎ যে সমস্ত ভার্বের পূর্বে একটি টু বেস ফর্ম থাকবে, যে সমস্ত ভার্ব এর পূর্বে একটি টু বেস ফর্ম থাকবে সেটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। অর্থাৎ টু প্লাস ভার্ব, অর্থাৎ কি টু প্লাস ভার্ব। যদি টু প্লাস ভার্ব যদি থাকে তাহলে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এই টু প্লাস ভার্বটাকে কি করব, করার চেষ্টা করব। She is too weak to walk. তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি she is too weak, she is too weak, সে খুবই দুর্বল, সে খুবই দুর্বল, সে খুবই দুর্বল টু ওয়াক, হাঁটার ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে ওয়াক এর পূর্বে কি বসছে? টু, আর টু একটা বেস ফর্ম, আর এটা যেহেতু টু প্লাস ভার্বের অন্তর্ভুক্ত হয়েছে, টু প্লাস ভার্বের অন্তর্ভুক্ত হয়েছে, তাহলে এটা একটা ইনফিনিটিভ ভার্ব। এটা কি ভার্ব? ইনফিনিটিভ ভার্ব। এখন যাব আমরা জিরান্ড। এই জিরান্ড বুঝতে হলে বা জানতে হলে আমাকে আগে জানতে হবে জিরান্ড কাকে বলে, অথবা আমি কিভাবে জিরান্ড চিনবো। তাহলে জিরান্ড চিনতে হলে আমাকে লাগবে কি ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ যদি কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা জিরান্ড হিসেবে অভিহিত করব। কিন্তু একটা শর্ত আছে, শুধু জিরান্ড ভার্বের সাথে আইএনজি থাকলে জিরান্ড হবে না, জিরান্ডের আগে কোনো অক্সিলারি ভার্ব থাকা যাবে না। যদি জিরান্ডের আগে কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটা জিরান্ড নয়, সেটা কোনো একটা ফর্ম হবে। যেমন আই এম রিডিং এ বুক, এক্ষেত্রেও রিড প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি অন্তর্ভুক্ত, কিন্তু এটা কি নয়, জিরান্ড নয়। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই ভার্বের সাথে কি হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। অর্থাৎ ভার্বের সাথে আইএনজি থাকলে এটা কি হবে না, জিরান্ড হবে না। জিরান্ড হতে হলে কি হতে হবে? যেমন আমরা একটা এক্সাম্পল দিছি, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এক্ষেত্রে সুইম হচ্ছে কি সাঁতার কাটা, আমরা জানি কি সাঁতার কাটা। তাহলে সাঁতার কাটা এবং এই ভার্বটার সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে এবং এটা একটা নাউন হিসেবেও কাজ করতেছে। যেহেতু সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে একটা ভালো একটা ব্যায়ামের কথা বলা হচ্ছে কাকে? সুইমিং কে, সাঁতারকে। অর্থাৎ এটা এখন কি নয়, ভার্ব নয়, এটা একটা নাউন। এটা যেমন ভার্ব এবং একদিকে নাউন হিসেবে কাজ করতেছে। তাহলে আমরা জানি কি, যদি কোনো ভার্ব এর সাথে আইএনজি যুক্ত হয়ে, যদি কোনো ভার্ব এর সাথে আইএনজি যুক্ত হয়ে একই সাথে ভার্ব প্লাস নাউন, অর্থাৎ নাউন প্লাস ভার্বে কাজ করবে, তাকে জিরান্ড বলে। এখানে সুইমিং ভার্ব এই ভার্বের সাথে যুক্ত হয়ে এই নাউনের এই ভার্বের পাশাপাশি নাউন হিসেবে কি করতেছে? কাজ করতেছে। আবার যে সমস্ত জেরান্ড ভার্ব এর সাথে আইএনজি যুক্ত হয়েও শুধুমাত্র তোমার ভার্ব হিসেবে কাজ করে, নাউন হিসেবে কাজ করে, ভার্ব হিসেবে কি করে না, কাজ করে না, তাকে ভার্বাল বলে। তাকে কি বলে? ভার্বাল নাউন বলে। তাকে কি বলে? ভার্বাল নাউন বলে। তাহলে ভার্বাল নাউনের একটা কি আছে? স্ট্রাকচার আছে।
দি প্লাস জিরান প্লাস অফ, দি প্লাস জিরান প্লাস অফ, সেটা হচ্ছে ভার্বাল নাউনের একটা কি স্ট্রাকচার। অর্থাৎ জিরানটার আগে দি থাকবে এবং জিরানটার পর কি থাকবে, অফ থাকবে। তাহলে আমরা এক্সাম্পল দেখে নিই। আই লাইক দ্য রিডিং অফ ইংলিশ। তাহলে এখানে রিড এটা হচ্ছে কি ভার্ব, তাহলে এটা আইএনজি, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি অন্তর্ভুক্ত। আর দেখতেছো কি রোজ অনুসারে আছে কি দি, আবার রোজ অনুসারে কি এফ, অর্থাৎ জিরান্ডের আগে দি আবার জিরান্ডের পরে এফ। আই লাইক দ্য রিডিং অফ ইংলিশ, রিডিং অফ ইংলিশ। তাহলে এটা হচ্ছে নন ভার্বাল সেন্টেন্স অন্তর্ভুক্ত, এটা হচ্ছে নন ভার্বাল নাউন, ভার্বাল নাউন। এখন আমরা তাহলে জিরান নিয়ে একটু মোটামুটি বুঝতে পারলাম। এখন আমরা যাব পার্টিসিপলে। পার্টিসিপলকে আমরা কয় ভাগে ভাগ করছি, 3 ভাগে। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এই পার্টিসিপলকে চেনার জন্য আমরা কয়েকটা সংখ্যা দিয়ে রাখছি। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলে ভার্বের সাথে কি থাকবে, আইএনজি থাকবে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি। আবার ফার্স্ট পার্টিসিপল কি হবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকবে। আবার পারফেক্ট পার্টিসিপল কি হবে, হ্যাভিং প্লাস বি3, অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা এক্সাম্পলের মাধ্যমে এই পার্টিসিপলটাও দেখে নিব। তাহলে দেখো look at the sitting sun। এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে look at the sitting sun। আমরা আরেকটা কথা বলে রাখি, যদি এই পার্টিসিপল কাকে বলে, যদি কোনো ভার্ব এর সাথে আইএনজি যুক্ত হয়ে একই সাথে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কাজ করে, সেটা হচ্ছে কি পার্টিসিপল। তাহলে বুঝতে হবে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউন এবং ভার্বের কাজ করে, সেটা হবে জিরান্ড, অর্থাৎ নাউন প্লাস ভার্ব। যদি নাউন প্লাস ভার্বের কাজ করে সেটার নাম কি জিরান্ড। আবার যদি নাউন প্লাস এটা হবে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। যদি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তাহলে এটা কি পার্টিসিপল, সেটা কি একসাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভ। আর এটা হবে ভার্ব প্লাস নাউন, অর্থাৎ নাউন এবং এই ভার্বের সাথে আইন যুক্ত হয়ে যদি নাউন অথবা ভার্বের অন্তর্ভুক্ত হয় তাহলে সেটা হবে জিরান। আবার যদি ভার্বের সাথে আইন যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ অন্তর্ভুক্ত হয় সেটা হচ্ছে পার্টিসিপল। তাহলে এই পার্টিসিপল কয় ভাগে ভাগ করা হয়, 3 ভাগে, প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট। তাহলে আমরা সবসময় মাথায় রাখবো অ্যাডজেক্টিভ কাকে বলে। অ্যাডজেক্টিভ যেটা হচ্ছে আমাকে অ্যাডজেক্টিভ জানতে হবে। অ্যাডজেক্টিভ হচ্ছে যে সমস্ত ওয়ার্ড দ্বারা নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রভৃতি বোঝায় তাকে বলে কি অ্যাডজেক্টিভ। তাহলে এখানে প্রথম দেখা যাক লুক এট দা সিটিং সান। এখানে সিট তো বসা, এর একটা ভার্ব, এটা কি ভার্ব। তাহলে এখানে সিটের সাথে কি যুক্ত হয়েছে, আইএনজি যুক্ত হয়েছে। এখন এটা সিটের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা আর ভার্বের কাজ করতেছে না, এটা একটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে। তাহলে এখানে সানটা হচ্ছে আমার একটা কি নাউন। এই নাউনের অবস্থাটা বোঝাচ্ছে কে, সিটিং। উনি এই সানটা কে অবস্থা আছে, বসা অবস্থা আছে, সেটিং করা অবস্থা আছে। তাহলে এখানে যেহেতু সিটিং দিয়ে বসা বোঝাচ্ছে না, একটা এই সানের বা নাউনের অবস্থা বোঝাচ্ছে, তাহলে এই সিটিংটাই হচ্ছে আমার পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপল। বুঝছো? এরপরে আমরা যাব ফার্স্ট পার্টিসিপল। ফার্স্ট পার্টিসিপলের শর্ত হচ্ছে কি বি3 বা আমাদের এই ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হতে হবে। তাহলে দেখো আই স এ রিটেন লেটার অন দা ফ্লোর। তাহলে আই স আমি কি করেছিলাম, দেখেছিলাম। তাহলে রুটেন ছিল, অর্থাৎ এটা রাইটেন। তাহলে এটা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। সুতরাং এটা কি ফার্স্ট পার্টিসিপল। এরপরে যাব আমরা পারফেক্ট। পারফেক্টের কন্ডিশন হচ্ছে কি হ্যাভিং প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল বা বি3। এক্ষেত্রে আমরা যাব হ্যাভিং অ্যাটেন্ডেড দা অনলাইন ক্লাস হি রিয়ালাইজড দ্যাট টু লার্ন ইংলিশ ইজ ভেরি ইজি। সে অনলাইন ক্লাসে উপস্থিত হয়ে বুঝতে পারলো যে ইংলিশ শেখা খুবই সহজ। তাহলে হ্যাভিং এর সাথে কি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এটা কি কোন কন্ডিশন আছে,
এটা দাঁড়াচ্ছে আমাদের হ্যাভিং প্লাস B3 কন্ডিশনকে এটা কি করতেছে, কন্ডিশন হিসেবে কাজ করতেছে। তাহলে আমরা ইজিলি ধরে নিতে পারি যে এই সেন্টেন্সটা হচ্ছে কি পারফেক্ট পার্টিসিপল, সরি এই ভার্বটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের মূলত আজকের ভার্ব নিয়ে আলোচনা। আশা করি তোমরা এই ভার্ব থেকে ভালোভাবে যদি ক্লাসটা এই অনুশীলন করতে পারো, খাতা কলমে যদি অনুশীলন করতে পারো, অর্থাৎ ক্লাসটা ডাউনলোড করে প্রয়োজন ডাউনলোড করে হোক, খাতা কলম নিয়ে বসে যদি তুমি কাজটা করতে পারো, তাহলে অবশ্যই তোমার জন্য এটা অনেক বেশি ইজি হয়ে যাবে। আমি কিছু একটা ওয়ার্কশিট আমার এখানে ইয়েতে দিয়ে দিব, স্ক্রিনশট করে দিয়ে দিব। ওই স্ক্রিনের মধ্যে আমার একটা যে কাজটা দিব সেটা তোমরা খাতায় বসে বসে করার চেষ্টা করবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেন্টেন্সগুলো থেকে ভার্বগুলো চিহ্নিত করো।